স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। নেইমারের ঘরে সাকিবের জার্সি, চেনেন তামিমকেও। তাসকিনের চোটে 1 মাস মাঠের বাইরে, জানালেন বিসিবি চিকিৎসক। বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচে হামজার অভিষেক ঘিরে টিকিট ও জার্সি উন্মাদনা। সামিতের সাফল্য, কানাডিয়ান লিগে সেরা একাদশে, বাংলাদেশে আগমনের পথে। অধিনায়কত্বের চাপে মানসিক যুদ্ধ, কোহলির স্বীকারোক্তি। কোহলির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের কড়া বার্তা দিলেন ডিভিলিয়ার্স। এবং ব্রাজিল পাচ্ছে নতুন কোচ, আনচেলত্তি না জেসুস। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়রকে চেনেন না কে? বিশ্ব ফুটবলের এই তারকা শুধু গোলের জন্যই নয়, তার রঙিন জীবনধারার জন্য সবার নজরে। কিন্তু আপনি কি জানেন, ব্রাজিলের এই ফুটবল জাদুকর বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সঙ্গেও পরিচিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি বাংলাদেশের রবিন মিয়া, যিনি নেইমারের ঘনিষ্ঠ মহলে পরিচিত, এক সাক্ষাৎকারে এই চমকপ্রদ তথ্য জানিয়েছেন। রবিন জানান, নেইমার বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল। শুধু তাই নয়, সাকিব আল হাসানের একটি জার্সি নেইমারের বাসায় শোভা পাচ্ছে, যা রবিন নিজে তাকে উপহার দিয়েছেন। নেইমার শুধু সাকিবই নন, তামিম ইকবাল এবং ভারতের বিরাট কোহলির নামও শুনেছেন। ব্রাজিলের মতো দেশে, যেখানে ক্রিকেটের জনপ্রিয়তা প্রায় নেই বললেই চলে, এমন খবর সত্যিই অবাক করার মতো। রবিন মিয়া কাতার বিশ্বকাপের পর থেকে আলোচনায় এসেছেন। অনেকেই তাকে নেইমারের বন্ধু বলে দাবি করলেও রবিন তা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি নেইমারের বাবার সঙ্গে কাজ করি, সেই সুবাদে নেইমারের সাথে আমাদের সম্পর্ক। দয়া করে আমাকে নেইমারের বন্ধু বলবেন না। এদিকে নেইমার বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে। গত 17 এপ্রিল সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে তিনি প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন। চিকিৎসকদের মতে তিনি কমপক্ষে 4 থেকে 6 সপ্তাহ মাঠে ফিরতে পারবেন না। 2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলা নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও এই চোটে ফিকে হয়ে গেছে। তবে মাঠের বাইরে থাকলেও নেইমারের জীবন যেন রঙিনই থাকে। সাকিব তামিমের সঙ্গে তার এই অপ্রত্যাশিত সংযোগ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে নতুন উচ্ছ্বাস জাগিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের গতিময় পেসার তাসকিন আহমেদ এখন চোটের কারণে মাঠের বাইরে। গোড়ালির চোট তাকে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে দিয়েছে। তবে ভক্তদের জন্য সুখবর, তাসকিনের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে আশার আলো দেখাচ্ছে বিসিবির চিকিৎসকেরা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তাসকিন সম্প্রতি লন্ডনে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট এবং গোড়ালি বিশেষজ্ঞ এই চিকিৎসকেরা একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্টের ভিত্তিতে তাসকিনের জন্য 1 মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে। দেবাশিস নিজে তাসকিনের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন এবং এই পরিকল্পনা চূড়ান্ত করেছেন। জানা গেছে, গত বছরের অক্টোবরে তাসকিন প্রথম গোড়ালিতে ব্যথা অনুভব করেন। তবে তখন তিনি পুরোপুরি চিকিৎসা না নিয়ে ব্যথা নিয়েই খেলে যান। পরে চোট গুরুতর হলে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে ইংল্যান্ডে উড়ে যান। বিশেষজ্ঞদের পরামর্শে তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী জুনের প্রথম সপ্তাহে তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা। এরপরই জুনের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। বিসিবির চিকিৎসকেরা আশাবাদী, এই সিরিজ দিয়ে 30 বছর বয়সী এই পেসার জাতীয় দলে ফিরতে পারবেন। তাসকিনের গতি এবং দক্ষতা বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম শক্তি। তার ফিরে আসা দলের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি হবে। তাসকিনের ভক্তরা এখন তার সুস্থতার জন্য অপেক্ষা করছেন। মাঠে তার ঝড়ো বোলিং দেখার জন্য ক্রিকেট প্রেমীরা মুখিয়ে আছেন। দীর্ঘদিন ক্রিকেটের আলোয় ঢাকা পড়েছিল বাংলাদেশের ফুটবল, কিন্তু প্রবাসী ফুটবলারদের আগমনে এই ফুটবল মাঠে নতুন উন্মাদনা সুর। আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অভিষেক হবে দেশের মাটিতে, যা নিয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ম্যাচের আগে জাতীয় দলের নতুন জার্সির প্রচারণা শুরু করেছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে নতুন হোম কিটের ঝলক দেখানো হচ্ছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ম্যাচের 2 সপ্তাহ আগে এই জার্সি বাজারে আসবে। সমর্থকেরা যেন জার্সি পরে খেলা দেখতে স্টেডিয়ামে আসতে পারেন, সেই লক্ষ্য তাদের। জার্সি বিক্রি থেকে ফেডারেশনের আয়েরও সম্ভাবনা রয়েছে। এর আগে প্রথমবারের মতো অ্যাওয়ে কিট উন্মোচন করা হয়েছে, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ম্যাচের টিকিট নিয়েও উত্তেজনা কম নয়। ফাহাদ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী 20 মের মধ্যে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের দাম 300 থেকে 500 টাকার মধ্যে রাখার পরিকল্পনা চলছে। বাফুফে এই ম্যাচগুলোকে রাজস্ব আয়ের বড় সুযোগ হিসাবে দেখছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ফেডারেশনের সভাপতি। প্রস্তুতির অংশ হিসাবে 5ই জুন বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। সিঙ্গাপুর ম্যাচ সহ এই দুটি ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। ফুটবল প্রেমীরা এখন মুখিয়ে আছেন হামজা চৌধুরীর অভিষেক ও জাতীয় দলের নতুন জার্সির জন্য। এই ম্যাচ বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বাংলাদেশের ফুটবলে নতুন তারকা হিসেবে উঠে আসছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে কানাডার ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র ও পাসপোর্ট প্রস্তুত হয়েছে। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা। তবে তার আগেই কানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে দারুণ সুখবর পেয়েছেন সামিত। ক্যাভালরি এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ সামিত স্থান পেয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে সেরা একাদশে। তার সঙ্গে দলে আরও 3 ফুটবলার এই সম্মান অর্জন করেছেন। তবে দলের লিগে অবস্থান কিছুটা ম্লান করেছে এই আনন্দ। 8 দলের লিগে ক্যাভালরি এফসি বর্তমানে 5ম স্থানে। 4 ম্যাচে মাত্র 1 জয় 1 ড্র এবং 2 হার নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আশাবাদী, আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগেই সামিত দলে যোগ দিতে পারবেন। ফিফার ক্লিয়ারেন্স সহ সব আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করতে বাফুফে এখন পুরোদমে কাজ করছে। সামিতের মতো প্রবাসী ফুটবলারদের দলে যোগদান বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করছে। সাম্প্রতিক সময়ে জামাল ভুঁইয়া, তারিক কাজী এবং হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ দলে যোগ দিয়ে ফুটবল প্রেমীদের মনে উৎসাহ জাগিয়েছেন। সামিত নিজেও জানিয়েছেন, হামজা চৌধুরীর পথ অনুসরণ করেই তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই যাত্রা অন্য প্রবাসী বাংলাদেশি ফুটবলারদেরও অনুপ্রাণিত করছে। সামিতের দুর্দান্ত পারফরমেন্স এবং বাংলাদেশ দলে যোগদানের সম্ভাবনা ফুটবল প্রেমীদের মনে নতুন আশা জাগিয়েছে। তিনি কিভাবে জাতীয় দলে শক্তি বাড়ান সেটি দেখার জন্য মুখিয়ে আছেন সমর্থকেরা। খেলা ভিউজের বাকি অংশে আছি আমি বিধান বাঁধন। আইপিএল 2025-এ ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি, কিন্তু এই উজ্জ্বল সময়েও অতীতের কঠিন দিনগুলো স্মরণ করলেন তিনি। আরসিবির বোল্ড ডায়েরিজ পডকাস্টে ভারতের এই সাবেক অধিনায়ক অকপটে বললেন অধিনায়কত্বের চাপ এবং মানসিক অবস্থার কথা। কোহলি জানান, তিনি 7-8 বছর ভারতের এবং 9 বছর আরসিবির অধিনায়ক ছিলেন। ব্যাটার হিসেবে প্রতিটি ম্যাচে তার প্রতি প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তিনি বলেন, অধিনায়ক না হলেও আমার ব্যাটিং নিয়ে কথা হতো। এই চাপে আমি সবসময় ছিলাম। শেষ দিকে এটা সহ্যের বাইরে চলে গিয়েছিল। এই মানসিক চাপই তাকে 2021 সালে টি-20 বিশ্বকাপের পর ধাপে ধাপে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করেছে। প্রথমে ভারতের টি-20, তারপর আরসিবির নেতৃত্ব ছেড়ে দেন। 2022-এ দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান। সেই সময় 1 মাসের বিরতি নিয়ে কোহলি বলেছিলেন, আমি এমন জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে স্পটলাইটে থাকতে ভালো লাগতো না। খেলতে হলে আমাকে খুশি থাকতে হবে। আমি চাই না প্রতি মুহূর্তে আমাকে বিচার করা হোক। তিনি ধন্যবাদ জানান এমএস ধোনি ও গ্যারি ক্যারেস্টনকে, যারা তাকে নিজের মতো খেলতে উৎসাহ দিয়েছিলেন। তারা বলেছিলেন, কোহলির এনার্জি এবং মাঠের উপস্থিতি তাদের কাছে সবচেয়ে মূল্যবান। কোহলি আরও বলেন, নার্ভাসনেস থাকা খেলোয়াড়ের জন্য জরুরি। অনেক রান করলেও চাপ কমে না। সেই নার্ভাসনেসই তোমার শক্তি। যেদিন সেটা থাকবে না, সেদিন সব শেষ। তার এই কথাগুলো ক্রিকেট প্রেমীদের মনে নতুন ভাবনার জন্ম দিয়েছে। কোহলির অধিনায়কত্ব ত্যাগের এই গল্প আর মানসিক দৃঢ়তার প্রমাণ। আইপিএল 2025-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। এই ম্যাচে 62 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের নায়ক ছিলেন বিরাট কোহলি। আর এই জয়ের পর কোহলির পাশে দাঁড়িয়ে সাংবাদিক ও সমালোচকদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্স। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স সরাসরি কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিক ও প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা করেন। সুনীল গাভাস্কার ও বীরেন্দর সেহবাগের মন্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিরাট সবসময় থাকে। ও বেঙ্গালুরুর সেফটি নেট। ও থাকলে ভয়ের কিছু নেই। মিডিয়ার সবাইকে বলছি, আমার স্মৃতি হাতির মতো। আপনারা বলেছিলেন বিরাট ধীরে ধীরে খেলে, তাই তো? গত ম্যাচে ও প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এখন সেটা হজম করুন। গাভাস্কার ও সেহবাগ আগে কোহলির ধীরগতির ইনিংস নিয়ে সমালোচনা করেছিলেন, যা এখন ডি ভিলিয়ার্সের নিশানায়। এবারের আইপিএলে কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন।
11 ইনিংসে 505 রান করে তিনি অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে। তার স্ট্রাইক রেট 143.47 এবং 7টি 50 রয়েছে, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা আইপিএল মৌসুম। 8বার আইপিএলের এক আসরে 500 রানের মাইলফলক স্পর্শ করে তিনি রেকর্ড গড়েছেন। গুজরাটের সাই সুদর্শন এখন তার ঠিক পেছনে। কোহলির এই পারফরম্যান্স এবং ডিভিলিয়ার্সের করা জবাব সমালোচকদের মুখ বন্ধ করেছে। আরসিবির এই জয় এবং কোহলির ফর্ম ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। তারা এখন মুখিয়ে আছেন দলের শিরোপা জয়ের স্বপ্ন দেখতে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী সপ্তাহেই পাওয়া যেতে পারে দলটির নতুন স্থায়ী কোচ। কে হবেন সেই ব্যক্তি? আনচেলত্তি না হোর্হে জেসুস? ব্রাজিল ফুটবল দলের কোচ নির্বাচন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই নতুন কোচ নিয়োগের ঘোষণা আসতে পারে। সিবিএফ এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক রদ্রিগো কায়েতানো বলেছেন, এটি জাতীয় স্বার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা শিগগিরই এই সিদ্ধান্তে পৌঁছতে চাই। এখন প্রশ্ন, কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ? দৌড়ে এগিয়ে রয়েছেন দুটি বড় নাম। প্রথম নামটি হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন ধরে সিবিএফ তাকে হেড কোচ হিসেবে নিয়োগের চেষ্টা করে আসছে। এবার শোনা যাচ্ছে আনচেলত্তির সঙ্গে আলোচনা বেশ এগিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আগামী 11ই মে লা লিগার এল ক্লাসিকো ম্যাচের পরপরই আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিতে পারেন। এরপর সিবিএফ এর সঙ্গে তার চুক্তি চূড়ান্ত হবে। তবে যদি শেষ মুহূর্তে কোনো কারণে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিতে না পারেন, তাহলে সিবিএফ এর হাতে রয়েছে বিকল্প পরিকল্পনা। বিকল্প হিসেবে সিবিএফ ভেবে রেখেছে সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সাবেক কোচ হোর্হে জেসুসের নাম। 2019 সালে ফ্লামেঙ্গোকে কোপা লিবার্তাদেরেস জেতানো এই পর্তুগিজ কোচ ব্রাজিলে বেশ সম্মানিত, তাই তাকে প্ল্যান বি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিবিএফের লক্ষ্য আগামী 26 মে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগেই একজন স্থায়ী কোচ নিশ্চিত করা। কারণ জুনে বিশ্বকাপ বাছাই ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্রাজিল এখন বিশ্বকাপ বাছাইয়ে কঠিন সময় পার করছে। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হেরেছে তারা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল এখন চতুর্থ স্থানে। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান 10। 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিয়ম অনুযায়ী শীর্ষ 6টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। তাই নতুন কোচের নেতৃত্বে ব্রাজিল কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময়। নতুন কোচ কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। আনচেলত্তি, জেসুস নাকি অন্য কেউ? আগামী সপ্তাহে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এই ছিল এখনকার মতো। খেলার আরও আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।